দিদি, তোমাকে একটা হালের খবর বলি। প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তার ছোট্ট বাসাটি। বাড়ির কর্তার নাম পিয়ের শোপ্যাঁ। তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোড় মিলিয়ে, রেণু মিলিয়ে, তাদের চেহারা, তাদের রং, তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে। তাতে কম সময় লাগত না। এক একটি ফুলের ফলের সভা বদলাতে বছরের পর বছর কেটে গেছে। এ কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনি ছিল তাঁর ধৈর্য। বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, আটি যেত উড়ে, খোসা যেত খসে। যেটা ফলতে লাগে 6 মাস, তার মেয়াদ কমে হতো 2 মাস। ছিলেন গরিব, ব্যবসাতে সুবিধে করতে পারতেন না। যে করত তার হাতের কাজের তারিফ, তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে। যার মতলব ছিল দাম ফাঁকি দিতে, সে এসে বলতো, কি ফুল ফুটেছে আপনার সেই গাছটাতে, চারদিক থেকে লোক আসছে দেখতে, একেবারে তাক লেগে যাচ্ছে। তিনি দাম চাইতে ভুলে যেতেন। তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি। তার নাম ছিল ক্যামেল। সে ছিল তার দিনরাত্রির আনন্দ, তার কাজকর্মের সঙ্গিনী। তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। ঠিকমতো বুদ্ধি করে কলমে জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না। বাগানে সে মালি রাখতে দেয়নি কোনোদিন। সে নিজে হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিড়োতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তার হয়ে চিঠি জবাব দেওয়া, সব কাজের ভার নিয়েছিল সে নিজে। চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি সেবায় শান্তিতে ছিল মধুমাখা। ওদের বাগানের ছায়ায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত। ওরা জবাবে বলতো, অনেক দামের আমাদের এই বাসা, রাজার মণিমাণিক দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে, আর কোথাও পাওয়া যাবে না। যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল, সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত। কানে কানে জিজ্ঞেস করত, শুভ দিন আসবে কবে? ক্যামেলকে বলে দিন পিছিয়ে দিত। বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না। জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামেল চোখের জল লুকিয়ে বাপকে বললে, কিচ্ছু ভয় করো না বাবা, আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে আমি বাঁচিয়ে রাখবো। মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করেছিল। বাপ বলেছিলেন হবে না, মেয়ে বলেছিল হবে। তার কথা যদি খাটে, তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে, এই ছিল তার পণ। ইতিমধ্যে জ্যাক এসেছিল 2 দিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে পিয়ের পেয়েছে সেনানায়কের তকমা। নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে সেই দিনই সকালে গোলা এসে পড়েছিল ফুলবাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি। এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকুই, ক্যামেল ছিল না বেঁচে। সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসেব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল 25 মাইল তফাৎ থেকে। একে বলে কালের উন্নতি। সভ্যতার কত যে জোর আর এক দেশে আর এক পাত্রের পরীক্ষা হয়েছে, তার প্রমাণ রয়ে গেছে ধুলোর মধ্যে, আর কোথাও নয়, সে চীন দেশে। তাকে লড়তে হয়েছিল বড় বড় 2 সভ্য জাতির সঙ্গে। পেকিং শহরে ছিল আশ্চর্য এক রাজবাড়ি। তার মধ্যে ছিল বহুকালের জড়ো করা মন মাতানো শিল্পের কাজ। মানুষের হাতে তেমন গুণপনা আর কখনো হয়নি, হবে না। যুদ্ধে চীনের হার হল, হার হবারই তো কথা। কেননা মাঝ জখমের কাঁদদানিতে সভ্যতার অদ্ভুত বাহাদুরি। কিন্তু হায়রে আশ্চর্য শিল্প, অনেক কালের গুণীদের ধ্যানের ধন, সভ্যতার অল্পকালের আঁচড়ে কামড়ে ছিঁড়ে মিড়ে গেল কোথায়। এখানে একদিন গিয়েছিলাম বেড়াতে, নিজের চোখে দেখে এসেছি। বেশি কিছু বলতে মন যায় না। মানুষ সবার বড়, জগতের ঘটনা। মনে হতো মিছে না এ শাস্ত্রের রটনা। তখন জীবনকে পবিত্র মেনেছি, যখন মানুষ মা বলে মানুষকে জেনেছি। ভোরবেলা জানলায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছে যেন স্বর্গের নাগালে। মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো, মায়ের আঁচল ভরা দান যেন সাজানো। তরি যেত নীলাকাশে সাদা পাল মেলিয়া, প্রাণে যেত অজানার ছায়াখানে ফেলিয়া। বুনো হাঁস নদী পারে মেলে যেত পাখাসে,
উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে। নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে, অপসরে যেত যেন তাল রেখে নুপুরে। পূজার বেজেছে বাঁশি, ঘুম হতে উঠিতেই, পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই। বন্ধুরা জুটিতাম কত নববরসে, সুধায় ভরিত প্রাণ সুহৃদের পরশে। পশ্চিমে হেনকালে পথে কাঁটা বিছিয়ে, সভ্যতা দেখা দিল দাঁত তার খিঁচিয়ে। সভ্যতা কাকে বলে ভেবেছিল জানি তা, আজ দেখি কি অসুচি, কি যে অপমানিতা। কলবল সম্বল সিভিলাইজেশনের, তার সবচেয়ে বড় কাজ মানুষকে পেষণের। মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে, আজ দেখি পশু বলা গাল দেওয়া পশুরে। মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা, কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা। দয়া কি হয়েছে তার হতাশের রোদনে, তাই গিয়েছে লেগেছেন ভ্রম সংশোধনে। আজ তিনি নররূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে।